ভাইয়া, তোমার কলেজাকে আমি আর সামলাতে পারছি না। সে এখন আমার কলেজা ছিদ্র করে ফেলতেছে। আবির মৃদু হেসে বলল, তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ? কি করব বল, এমন ভাবে আবদার করে যেন না করতে পারি না। কোথায় যাবে কিছু বলছে? বন্যা, মেইনা, ওদের সবাইকে বের হতে বলো। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় দুই বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত 2 দিন বন্যা ভার্সিটিতেও আসেনি। কল দিলাম, রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে। বিষয়টা ঠিক ভাল লাগছে না। তুই ওদের চিনিস না? মনোমালিন্য থাকলেও দেখবি আজকে ওদের ঠিক মিল হয়ে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। ওকে। 3টার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। তানভীর চোখ রাঙাতে মেঘ দাঁত কেলিয়ে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে 2 বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনের লোকেশন দেখে মিনহাজদের দেয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। বন্যারা আগে থেকে সেখানে উপস্থিত। মিনহাজ আর তামিম কাছেই একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেকের বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যা জন্মদিন, সেই উপলক্ষে আয়োজন। গত 5 দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। ক্লাসে দেখা হলেও মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়ে বকবক করেছে। গত 2 দিন বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সবকিছু রেডি করেছে। এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে যেন আবির বা তানভীর কিছু জানতে না পারে। সেদিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে। সেখানে গত 2 দিনে মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকেলে মিম, আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করেছে, সেই ছবি তুলেও গ্রুপে দিয়েছে। বন্যা সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তানভীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটেও নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছে। 2-3 বার কল দেওয়ার পর বন্যার বোন কল রিসিভ করে জানিয়েছে বন্যার 104 ডিগ্রি জ্বর। রাতে মিষ্টি আরও 2-3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারও কল দেয়নি। আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। বন্যার শরীরে তখনও জ্বর ছিলই, তবে কম। মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানি খুব জোরাজোরি করে রাজি করেছে, সাথে এটাও বলেছে যেন মেঘের দেওয়া ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞাসা করেছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানলেই বা কি, মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত। বন্যার কিছু না বলেই কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘ দুহাত পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, বন্যাপু, তুমি কি অসুস্থ? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ মিমের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তার উইশ কর। মিম আস্তে করে বলল, সরি। মিম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনহাজ হেসে বলল, আমি তামিম না, মিনহাজ। জানি। এখন আমি কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলা, তাই বললাম। ইচ্ছে করেই করেছি। মানে? মিম মেকি স্বরে শুধালো। আজকের জন্মদিন। মিম মনে মনে বিড়বিড় করলো। জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। মিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন জারি হোক, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা স্বরে বলল, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তামিম তপ্ত স্বরে বলল, বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে, মেঘকে বলেছিলাম ছুরি নিয়ে আসতে। মেঘকে উদ্দেশ্য করে শুধালো, ছুরি আনছিস? মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতেই মিনহাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম, তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, কোন কাজে লাগে বলা যায় না। তামিম চোখ বড় বড় করে বলল, ভাবি আমাদের সেই মুডে আছে, আজ এসপার ওসপার করেই ছাড়বে। বন্যা ঢোক গিলে শান্ত স্বরে বলল, ওর মুড থাকার দিন ও তো মুডেই থাকবে। কেক কাটলে কাট, না কাটলে আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আজ এখানে আমি ছাড়া কারোর কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যা সহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না। তালবাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর?
স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলে পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের দুহাত পেছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আছে। মেঘ রক্তিম আকাশের পানে তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো। আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চঞ্চলে তোর অবস্থান রক্তিম অরুণের মতন। তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশ্বাস সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না তানভীর ভাইয়ার জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। ভাইয়ার তমসান্ন ক্ষয়িঞ্জু হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই। বিষাদে ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র প্রণয়িনী তুই। ভাইয়ার বেপরোয়া জীবন নবলন্ধে সাজানোর উপমা উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি ভাইয়ার জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন। বন্যা হতবিহ্বল দৃষ্টি নিরেট। বন্যার নিস্তব্ধ আখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু গেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো। তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? বন্যার চোখ টলমল করছে। জ্বরের ঘোরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলেই বোঝা যায়। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুতর কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল, সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে ফেলেছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজনে একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে। ভেজার চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে। তামিম রাশভারী কণ্ঠে বলল, বন্যা ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো মেঘ ভাবির মাথা আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ তামিম সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যার পুনরায় মেঘের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের উপর নিজের ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়ছে। মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেরি তাড়াতাড়ি হ্যাঁ বল, পরে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে বিহবলতায় উত্তর দিল, ইনশাল্লাহ আমাদের ভাবি হবে আপনি। ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতে পড়ে গেছে। মিম মেঘের উপর পড়েছে। বন্যার এক হাতে ফুল, অন্য হাতে মেঘের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের অন্যায় টান খেয়ে বন্যাও মেঘেদের উপর পড়ছে। বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলেছে। মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। মিষ্টি মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলেছে। ব্যথা পেয়েছে যেমন তেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে অবস্থা হয়ে গেছে। মিনহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে। মিনহাজ হাসতে হাসতে বলল, আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। চুপ থাক, নয়তো তোর মুখে কস্টেপ লাগাই দিব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসিস সেটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকাই মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা দু চোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘ বন্যার পিঠ বরাবর দুহাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হাউমাউ করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে। কাঁদলেও কখনো কারো সামনে কাঁদে না, অথচ আজ সেই মেঘ খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না, তার জন্য আমাকে এসব করতে হয়েছে। প্লিজ সরি। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, ইনশাল্লাহ তোমাদের ভাবি হব আমি বুঝতেও পারিনি কবে ওনাকে এতটা ভালোবেসে ফেলেছি।
তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে আজ পর্যন্ত আমি একটা রাত ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কি যেন আমার নেই, চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক ভালোবাসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দু চোখ মুছে শান্ত কণ্ঠে বলল। আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? বন্যা মলিন হেসে বলল। রাজি, কিন্তু মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল। কিন্তু কি? তুই যে বলেছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? বন্যা শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল। দূর, ফাজলামি করছিস না। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে। কিন্তু কিন্তু বললি যে তোর ভাই রাজি। ওমা, ভাইরা তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাই আমাকে পছন্দ করে না, ডিরেক্ট ভালোবাসে। তোকে কে বলেছে? মেঘ বিষণ্ণ চিত্তে তাকিয়ে বলল। বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরেও ভাইয়া যখন কিছু বলছিল না, বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম, তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবারও বলে উঠল। আবির ভাইয়ার মতো ডায়লগ দেয়, তোকে বৌমনি ডাকার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমনি ডাকবো। তুই আমার ভাবি, মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। বন্যা আনমনে হেসে বলল। ইনশাল্লাহ। মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আসতে আসতে বলল। বন্যাপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল। ওলে সোনা, আমার কিউট ননদিনী, তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল। আজ কিউট না বলেই? মিনহাজ ঠাট্টার স্বরে বলে উঠল। আপনি কিউট না বলেই একজন নিজের জান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে, আপনার দিকে কেউ নজর দেওয়ার আগেই আদমারা করে ফেলে। আপনাদের মুখে এসব সাজে না ভাবি, বরং আমি আর তামিম এসব বললে মানা যেত। তামিম পাশ থেকে বলল। সহমত বন্ধু। বন্যা হঠাৎ জিজ্ঞাসা করল। তামিমের না জন্মদিন, কেক কাটবো না? মেঘ ভেঙচি কেটে বলল। আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি কি তামিমের জন্মদিন করতে নাকি? মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের উপর লেখা প্রিয় বন্যা, ভাবি হবি? হ্যাঁ হ্যাঁ। মেঘ বলল। দুটো অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এইখানে দুটো অপশন? অবশ্যই, একটা আমার অপশন আর একটা মিমের অপশন। কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যার মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল। আমার ভাই কিংবা ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু তানভীর ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলগা পিরিত দেখাস, তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীর খারাপ লাগছে, বাসে চলে যেতে হবে। রিক্সা দিয়ে এত দূর গেলে আরো বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইকে কল দিচ্ছি। এই না না, প্লিজ ওনাকে কল দিস না। চুপ করে বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে দিব? মেঘ তানভীরকে কল দিয়ে আসতে বলেছে। তানভীরও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে তানভীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীরের সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো। তোরা কি ফুটবল খেলতে গেছিলে? মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক তানভীরের মুখের সামনে ধরে বলল। এটা পুরস্কার, এবার হা করো। কিসের পুরস্কার? আর কে কি হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা, এখন হা করো। তানভীর হা করতে মেঘ কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল। এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে। বন্যার মাথা ঘুরছে, তবু আস্তে করে পা বাড়ালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল। কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতে তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দুহাতে মিমের চোখ ঢেকে মেকি স্বরে বলল।
রোম্যান্টিক সিন দেখার বয়স হয়নি তোর। তানভীরের পেশিবহুল হাত নজর পড়তেই বন্যা চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত সরান। হাত ছড়াবো কেন? এত জ্বর নিয়ে বাইরে ঘুরছে কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কি বা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল। এটুকু তামিমে। বলতেই তানভীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না, তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যি তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন। বনুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না, ওষুধ খেলেই কমে যাবে। তানভীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হে মেয়ে, তুমি তো কেয়ারলেস কেন? সেদিন যে বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কথা মানলে না কেন? উল্টো জ্বর বাঁধিয়েছ। বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করো না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করো না, নিজের যত্ন পর্যন্ত নেয় না। এর থেকে রোবটের শতগুণে ভালো। বন্যার সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসলো। বন্যাকে ডাক্তার দেখে ঔষধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে। সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের উপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আবি সন্ধ্যার পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি। কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করছে। মেঘদের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজে শহরের বাইরে গেছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামুনির নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছে থাকে, সেই ভেবে কাকিয়াকেও কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছে। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপ্পিকে কল দিল। ফুপ্পি এশার নামাজ পড়ছেন, তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি, বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে মেঘকে আসতে দিলে না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজে দিলাম, তানভীর ভাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি। এটা কি তুমি ঠিক করলে? আবির মুচকি হেসে বলল, আমি চিন্তা করছি আমার বউকে এখন থেকে একা কারো বাসায় যেতে দেব না। একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারাদিনও আমার খোঁজ নেওয়া হয়। এত বউ পাগল যেহেতু বউকে নিয়েই চলে যাইতা। আমি তো নিয়ে আসতাম, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বাজান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই ভয়ে আনতে পারেনি। মেঘের আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না? জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং। আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে, উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি? মেজো মামা জানে তুমি বলে ফেলছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন। বউকে খুব মিস করছি। আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? আপনি বলেন, আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করা যায়। রাখছি এখন। আচ্ছা। জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে। মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে এসে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্ত স্বরে বলল, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি হেসে বলল, আপনার এই পরিবর্তনের পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল, আমি বলুম না, আমার শরম করে। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল। আপনার শরমও আছে? আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে, কিন্তু আবিরের নজর স্থির। মেঘ এবার রাগী স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজকে থেকে আমি নির্লজ্জ মতো আচরণ করব। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বরাবরই নাজেহাল করে, সেই সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথাতে মেঘ এখন হতবিহ্বল। আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে শুধালো, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস, শরীর ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি, কোমরে একটু লাগছে। কি করতে গিয়েছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলাম, কাউকে বলা যাবে না। আমাকেও বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব।
এখন কিন্তু আমার ভয় আছে। আবিরের মুখের অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগাড়ম্বরপূর্ণ হয়ে গেছে। গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, ও নো, আপনি আমায় ভয় পান কতটা? আবির ভ্রুকুচকে চাপা স্বরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাওয়া। আবিরের আদুরে ভঙ্গির কথোপকথন শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়ছে। মুখ দিয়ে আর কোনো কথাই বেরোচ্ছে না। মেঘের দুগাল লাল হয়ে গেছে, নাকের ডগায় ঘাম জমে চিকচিক করছে। অডিও কলে আর মেসেজে মেঘের কথা রাজত্ব চললেও ভিডিও কলে আবিরের সাথে কথা বলতে মেঘের হিমশিম খেতে হয়। গত 1.5 বছরে আবির যতটা ভদ্র থাকার চেষ্টা করেছে, এই 2-3 মাসে ভদ্রতার সেই মুখোশ সরে গেছে। সব বিধিনিষেধ ভুলে মেঘকে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে। আবিরের অব্যক্ত দৃষ্টি সর্বক্ষণ কিছু ব্যক্ত করতে চায়, আর সেই অবাচ্ছিত দৃষ্টিতেই মেঘ বারংবার ঘায়েল হয়। আবিরের সাথে যতবার কথা হয়, কলকাতার আগে মেঘের শেষ কথা থাকে, আই মিস ইউ। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কলকাটে প্রতিবার। মেঘের এমন কর্মকাণ্ডে নিঃশব্দে হাসা ছাড়া আবিরের আর কিছুই করার থাকে না। রাত 11টার দিকে তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথম কলটাই রিসিভ হলো। বন্যা মৃদু স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।